স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে আপনাদের সাথে আছি তানিয়া হারুন। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও মানবাধিকার কর্মী এলিয়েনর রুজভেল্টের মতে একজন ভালো নেতা মানুষকে নেতার উপর আস্থা রাখতে অনুপ্রাণিত করেন, কিন্তু একজন মহান নেতা মানুষকে নিজের ওপর আস্থা রাখতে অনুপ্রাণিত করেন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে গত 25শে ডিসেম্বর দেশে ফিরে একের পর এক সভা সেমিনারে যেন জনগণকে সেই বার্তাই দিচ্ছেন তারেক রহমান, যে কারণে অনেকেই তাকে এই মুহূর্তে দেশের রাজনীতিতে একমাত্র বিকল্প হিসেবেই দেখছেন। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে সম্প্রতি এক জরিপে উঠে এসেছে। এমনই পটভূমিতে বিএনপির তৃতীয় প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের সামনে রাজনীতির বাইরেও অর্থনৈতিক, আন্তর্জাতিক চ্যালেঞ্জ সহ নানা চ্যালেঞ্জ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে কতটা সক্ষম তারেক রহমান? প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেমন নানা চড়াই উতরাই পেরিয়ে সর্বোপরি দেশের নেতা হয়ে উঠেছিলেন, তার পুত্র তারেক রহমান সেই পথে কতটা সফল হওয়ার যোগ্যতা রাখেন? এ নিয়ে আলোচনায় আজ স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আছেন সিনিয়র সাংবাদিক আবু সায়েদ খান। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশের। আবু সায়েদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম, দীর্ঘ 17 বছর নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরু, এমনটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। নানা মহল থেকে এমনটা উঠে এসেছে। আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 5 আগস্টের ঘটনার উল্লেখ করে রাজনীতিতে নতুনভাবে ভাবার যে আহ্বান, সেই সুযোগ আছে। এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন টার্নিং পয়েন্ট হিসেবে কি দেখছেন কিনা, কি বলবেন? না, নিশ্চয়ই আমাদেরকে তো 5ই আগস্টের আগে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারেক রহমান যথার্থই বলেছেন যে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। সেটা যে আওয়াজটা রাজপথে মিছিলেও এসছিল যে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির সূচনা করতে হবে। যদিও আমরা সেই নতুনের পথে আমরা খুব অগ্রগতি দেখছি না। তারপরে তারেক রহমান তো তিনি দেশের সর্ববৃহত্তম এই সময়ের সবচেয়ে বড় দলের চেয়ারপারসন। উনি 17 বছর দেশের বাইরে ছিলেন, এর মানে রাজনীতির বাইরে ছিলেন না, উনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং উনি ফিরে এসে তো আমার কাছে মনে হয় যে জিনিসটা উপলব্ধি করেছেন যে দেশে অনেক সমস্যা আছে এবং বিএনপির সামনেও অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, যেটা উনি নিজেই বলেছেন। তো আমার কাছে মনে হয় সেটা খুবই কঠিন ব্যাপার নতুন রাজনীতিতে যাওয়া, কেননা সংস্কৃতি তো পুরনো সংস্কৃতি রয়ে গেছে এবং পুরনো ব্যবস্থা সব জায়গায় চালু আছে। দলগুলো পুরনো ধাঁচেই চলছে, দলগুলোর ভিতরে গণতন্ত্র নেই এবং আমরা দেখতে পাচ্ছি হানাহানি তো দেখছি। এবং এই কয়েকদিনের মধ্যে নির্বাচনী সহিংসতায় পত্রপত্রিকা এসছে 8 জন নিহত হয়েছেন, অনেক হানাহানি হয়েছে এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষ, দলের ভিতর দলের বাইরে সংঘর্ষ চলছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং তবে আমি হতাশ নই। আমার বিশ্বাস যে নেতৃত্ব যেহেতু এটা উপলব্ধি করেন, তাহলে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু এটা খুব সহজ হবে না। তিনি যে চ্যালেঞ্জের কথা বলেছেন এবং আরেকটা হচ্ছে ফিরে যাওয়া, যেটা হলো প্রতিহিংসা রাজনীতি যেটা ছিল। যেমন রাজনীতিতে কাউকে মাইনাস করার যে প্রবণতা ছিল, সেইটা বোধহয় ঠিক না। রাজনীতিতে এবং সমাজে একটা রিকনসিলিয়েশন দরকার, যেটা সবাই আমরা জুলাইয়ের অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের পরে যেটা উচ্চারিত হয়েছিল, আমার মনে হয় সেইটা খুবই জরুরি। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, নিশ্চয়ই তাদের বিচার করতে হবে, কিন্তু যারা অপরাধ করে নাই কেবলমাত্র রাজনৈতিক কারণে কাউকে দায়ী করাটা এটা ঠিক না। এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আর এই হানাহানির ভিতর যদি আমরা ঢুকে যাই, পাল্টাপাল্টির মধ্যে ঢুকে গেলে সে দেখা যাবে যে জাতীয় সংহতি সেটা ভিত রচিত হবে না। তো এই ব্যাপারে তার রিয়েলাইজেশনকে আমি সঠিক মনে করি, যদিও এটা একটা কঠিন ব্যাপার, বড় চ্যালেঞ্জ। কেননা এই যে বিভক্তি রাজনীতি, বিভক্তি সমাজ, এখানে এটা তো রয়ে গেছে। সমাজে মানুষে মানুষে বিভক্তি আছে। এখানে বাঙালি আদিবাসীর মধ্যে বিভক্তি রেখা তৈরি করা হয়েছে, এখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভক্তি রেখা তৈরি করা হয়েছে। এই যে মানুষে মানুষে বিভাজন এবং সেই বিভাজন রেখা মুছে একটা সংহতি করা, এখানে দরিদ্র বিভিন্ন তাদের মধ্যে বিভাজন আছে। আমরা একটা সামগ্রিক জাতীয় সংহতি সেটা এখনও রচনা করতে পারিনি, 54 বছরে পারিনি, কিন্তু পারতে হবে, এর কোনো বিকল্প নেই। অতএব তারেক রহমান যেটা উপলব্ধি করেছেন আমি তাকে স্বাগত জানাই এবং আমি আশা করতে চাই যে উনি এই শত বাধার পেরিয়ে
উনি একটা সংহতি রচনা করার উদ্যোগ গ্রহণ করবেন এবং সেটাই দেশবাসী প্রত্যাশা করে, আমরা প্রত্যাশা করি। জি নিশ্চয়ই। আবু সাইদ খান, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন তারেক রহমান, বলেছেন বর্তমান প্রেক্ষাপটে সেই ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়েও তিনি কথা বলেছেন। এই সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের সেই ভূমিকা আসলে কতটা কার্যকর করা সম্ভব হবে, কি মনে খুব করছেন? কঠিন ব্যাপার, কারণ আমরা তো দেখলাম যে একটা ঘটনাকে, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা যেটা দেখলাম যে দুটো পত্রিকা অফিস পুড়লো এবং পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ এবং সেনাবাহিনীও কোনো ভূমিকা পালন করতে পারলো না। শেষ রাতে এসে ডেইলি স্টার এর সাংবাদিকদেরকে, আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করা হলো। তো এই যে ব্যাপারটা, যে এখানে যেখানে একটা মবের সংস্কৃতি চালু হয়েছে, আমরা তো গণতন্ত্র চেয়েছি, মবতন্ত্র চাইনি, কিন্তু এখানে মব করে সব কিছু আদায় করা যায়। এবং মবটাকে, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এই মবকে সরকার সংশ্লিষ্ট অনেকে মব হিসাবে দেখেন না। এখানে হলো প্রবলেমটা। এই মবকে কেউ বলেন এটা প্রেশার গ্রুপ, কেউ বলেন এটা বিক্ষুব্ধ জনতা, যে কারণে এই মব চালু রয়েছে। এবং অনেকেই মনে করেন যে, এবং জনগণের ভিতরে ধারণা আছে যে মবের সামনে দাঁড়ানো যাবে না। এই জন্য দাঁড়ানো যাবে না, মবের সাথে সরকার কিংবা সরকারের কোনো অংশের যোগাযোগ আছে। তো এইটা একটা বিষয়। এবং মুভমেন্টের সঙ্গে যারা ছিলেন তার মধ্যে একটা অংশ, তারা তো এর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আমরা একের পর এক ঘটনা দেখলাম। দুটা কালচারাল অর্গানাইজেশন যেটা আমাদের জাতীয় বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই ছায়ানট উদীচীকে পুড়িয়ে দেওয়া হলো। ধরুন যে 32 নম্বর, এটা 5ই আগস্টে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাও আমরা জনবিক্ষোভ হিসাবে ধরে নিতে পারি। কিন্তু তারপরে 3 বার পর হামলা হলো, তো সেখানে তো পুলিশ প্রশাসন নির্বিকার। তা এইভাবে তো একটা দেশ, এখানে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। তো বিভিন্ন সময় তো মব থেকে অনেক কিছু বলা হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার, এবং এটা শুরুতেই এটাকে মোকাবেলা করা উচিত ছিল। যখন সচিবালয় ঘিরে ছাত্ররা, যখন তারা পরীক্ষা পিছনের দাবি, অটো পাসের দাবি নিয়ে গেলেন, তো সেটা যখন নত স্বীকার করা হলো, আমার মনে হয় তখনই মবতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তারপরে একের পর এক বিভিন্ন ঘটনা প্রশ্রয় দেওয়া হয়েছে। যদি আমি বলি যে ডেইলি স্টার প্রথম আলো যেখানে হামলা হলো, তো তার আগেই তো আমরা সোশ্যাল মিডিয়াতে ভাসছিল যে ডেইলি স্টার এবং প্রথম আলো গুড়িয়ে দিতে হবে, কিংবা একটা সমাবেশে ওইটা ঘোষণা করা হয়েছিল। কিন্তু কই, পুলিশ বিডিআর কি এতই দুর্বল, পুলিশ বিডিআর সেনাবাহিনী কি এতই দুর্বল যে এটাকে ঘিরে রাখতে পারলো না? আর একটা গোয়েন্দারা কি করেছে, গোয়েন্দারা কি আগেই বুঝতে পারে না যে এমন ঘটনা ঘটতে পারে? অতএব আমার কাছে মনে হয় গণতন্ত্র, এমনকি নির্বাচনের জন্য এই মবতন্ত্র সবচেয়ে বড় হুমকি। জি ধন্যবাদ আপনাকে। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই। একই প্রসঙ্গে যদি কথা বলি, দীর্ঘ 17 বছর নির্বাচনের পর তারেক রহমানের দেশে ফেরা, সেই বিষয়টিকে কেউ কেউ দেখছেন বিকল্প নেতৃত্বের আশা হিসেবে বলছেন, আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামনে নানা চ্যালেঞ্জ আছে, যেমনটা আবু সাইদ খানও বলছিলেন। বিএনপির নতুন চেয়ারম্যান আজকে বলেছেন নতুন প্রজন্ম আসার খোঁজে আছে এবং নতুন দিক নির্দেশনা সব প্রজন্মই আসলে দেখতে চায়। এই যে দিক নির্দেশনা কিংবা নতুন আশার কথা তিনি বলেছেন, সেটিকে আসলে রাজনৈতিকভাবে কিভাবে বাস্তব রূপরেখা আনতে চায় বিএনপি, সেই বিষয়ে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছর হয়তো সশরীরে তিনি ছিলেন না, শারীরিকভাবে তিনি ছিলেন না, কিন্তু আমার কাছে মনে হয়েছে নানান পদ্ধতিগত, আধুনিক পদ্ধতিগতভাবে তিনি, যখন বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে, তখন কিন্তু বিএনপির যে আক্রমণ, বিএনপির উপরে যে নির্যাতন, হামলা মামলা, সেই সময়গুলোতে তিনি কিন্তু বিএনপিকে শুধু ঐক্যবদ্ধ করে নাই, একটা সঠিক আন্দোলনমুখী সংগঠন হিসেবে তিনি সেটাকে ধরে রেখেছিলেন। সেই সংগঠনে হাজার হাজার না, লক্ষ লক্ষ মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে, গুম, নির্যাতন। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে এত সংকটজনক পরিস্থিতি অতিক্রম করে দল টিকে থাকা এবং এগিয়ে যাওয়া, এই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবের একটা বিশেষ ভূমিকা, তার নেতৃত্বের উৎকর্ষতা, প্রমাণ, এটা কিন্তু ওই সময় থেকে মোটামুটি প্রকাশ পাইছে। তারপরে তিনি সশরীরে যখন এসছেন আমাদের তার নিজের দেশে,
তখন তার উপস্থিতিতে যে বর্ণাঢ্য সমাবেশ, মিছিল এবং সেখানে তার বক্তব্য, সব মহলে কিন্তু এটা প্রশংসিত হয়েছে। অর্থাৎ অনেক সময় অনেক কিছু উচ্ছ্বাসে, জনবিস্ফোরণে অনেকেই তার অবস্থান থেকে সরে যায়, কিন্তু তার বক্তব্যে আমি যে নিজেও সেখানে উপস্থিত ছিলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি তার মতো করেই কথা বলেছেন। এবং এই সময়টা তিনি বারবার কিন্তু বলছেন প্রতিহিংসা রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার, বারবার কিন্তু বলছেন। তো এই জায়গাগুলোতে আপনার মতভেদ থাকবে, কিন্তু বিভক্তি যেন না হয়। অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধভাবে না রাখতে পারলে যেন মানে ভালো কিছু করা, এই জায়গায় কিন্তু তিনি বারবার সতর্ক করছেন এবং সেই পথে জাতিকে রাখা। প্রতিহিংসা এখন ওই যে যেটা একটু আগে উনি বললেন যে আমার পছন্দ না মপতন্ত্র, একেবারে মানে ভয়ঙ্করভাবে, মানে সেই 71 সালে সম্ভবত ইত্তেফাক পুড়িয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী। আর এবার মানে আমরা দেখলাম যে একটা ঘটনার প্রেক্ষিতে যেভাবে মানে শুধু ভিন্ন মতের কারণে দুটি পত্রিকাকে একেবারে শুধু পুড়িয়ে দিল না, ধ্বংস করে ফেললো। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, মিলিটারি বা যারা সবাই খুব নিকটে ছিল তারা, কিন্তু তাদের ভূমিকা ভালো কিছু আমরা দেখি নাই। তো এবং সরকারের পক্ষ থেকেও যে প্রতিক্রিয়া থাকার দরকার ছিল সেটাও আমরা দেখি নাই। মানে এই অবস্থায় কিন্তু আমরা রাজনীতির মধ্যে কম বেশি আছে। সেই সময়টা জনাব তারেক রহমান সাহেব কৃষকের কার্ড দেওয়ার কথা বলছেন এবং স্পষ্ট করে আজকেও তিনি বলেছেন যে যারা আমাদের 1.5 কোটি মানুষকে, এই দেশবাসীকে খাইয়ে বাঁচিয়ে রাখছে, তাদের কথা আমাদের ভাবতে হবে। তিনি কিন্তু বেকারত্বের কথা বলছেন। আমাদের সক্ষম শিক্ষিত অশিক্ষিত বেকারের পরিমাণ কিন্তু কম না, মানে একটা বড় অংশ কিন্তু একটা বেকার। অর্থাৎ বিগত সময়ে তিনি যাওয়ার কথা বা ভাবার কথা মানে সরাসরি বলছে যে সামনের দিকে আমাদের যেতে হবে, সামনের দিকে আমাদের এগোতে হবে। এই প্রসঙ্গগুলো যদি আনি আমি সামনে, তাহলে অনেক কথাই আসবে। ওই যে একটু আগে যে মপতন্ত্রের কথা বললাম, যে তরুণদের উপরে মানে আমি তাদেরকে প্রশংসা করি সর্বক্ষণ, যে 5ই আগস্ট জাতিকে নবতর মুক্তির যে দুয়ারে নিয়ে গেছে, তার আগে আবার 17-18 বছরের একটা কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট ছিল। অনেকে শুধু 36 দিন, আমি মনে করি 5036 দিন, মানে সব মিলিয়ে আপনাকে ভাবনাটা। আমাদের নেতা বা বিএনপির চেয়ারপারসন তিনি অল্প সময়ের মধ্যে মানে তিনি আসার পরে মানে জাতির যে উচ্ছ্বাস, গৌরবময় ভূমিকা এবং সকল দলকে, সকল মতকে গুরুত্ব দিয়ে একটা জায়গায় দাঁড় করানো এবং সেটার প্রতি সৌম্য দৃষ্টিভঙ্গি নিয়ে এগোনো, এই বিষয়গুলো আমাকে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা অতীতে লস করছি। যখনই মানে কোনো নেতা, একটু আগে আপনি হয়তো বললেন যে তিনি একক একটি অবস্থান তৈরি হয়েছে, তো এই একক অবস্থানে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান না থাকলে অনেক সময় বিচ্যুতি ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু তিনি একক অবস্থানে থেকেও কিন্তু তার যে ভূমিকাটা দেশবাসী প্রত্যাশা করে, গণতন্ত্রের পক্ষে যায়, সেটাই তিনি পালন করছেন বলে আমার কাছে মনে হয়েছে। সেই জন্যে এখনো আশাহত হওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু সতর্ক থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন যারা ক্ষমতা হারিয়েছেন, যারা কর্তৃত্ববাদী শাসনে ছিলেন, যারা লুটপাটকারী হিসাবে আমাদের দেশকে ফোকলা বানিয়ে ফেলেছেন, তারা একেবারে সব নিশ্চিহ্ন হয়ে গেছে এবং চলে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। তারা কোনো না কোনোভাবে আবার একটি বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি করে সুবিধা বা ফায়দা লুটার চেষ্টা করতে পারে। সেই ব্যাপারে যদি আমরা সতর্ক না থাকি
এবং আগামী নির্বাচন যেটা আমরা সামনে আছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক উত্তরণের যে একমাত্র পথ, সেই নির্বাচনটাকে যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, অর্থাৎ ভোটারদের, দেশবাসীকে তাদের মতামত ব্যক্ত করার সুযোগটা, যেটা গত 15 বছর 16 বছরে তারা পায় নাই। 3টা ইলেকশন একটা কি বলবো, মানে তামাশার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। সেই জায়গাটাও আমাকে নজর রাখতে হবে এবং ভূমিকা রাখতে হবে। জি, নিশ্চয়ই। আবার আপনি বলছিলেন হিংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহারের যে বার্তা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপির কৌশল নিয়েও আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। শামসুজ্জামান দুদু, বিরতির আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম হিংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহারের যেই বার্তা দেওয়া হয়েছে আজকে, তা আগামী নির্বাচনী রাজনীতিতে আসলে বিএনপির কৌশলে কিভাবে প্রতিফলিত হবে কিংবা কৌশল সম্পর্কে একটু জানতে চাই। সেই সাথে জানতে চাই, আপনি বলছিলেন বিএনপি চেয়ারপারসন একক অবস্থান তৈরি করেছেন, সেই বিষয়ে গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেছেন, মানুষ আশা করছে খালেদা জিয়ার শূন্যতা পূরণে একজন শক্তিশালী নেতা আসুক। তারেক রহমান দলীয় নেতা হিসেবে সফল হলেও জাতীয় নেতা আর দলীয় নেতার মধ্যে ফারাক আছে। এই যে জাতীয় নেতার কথা তিনি বলছেন কিংবা এই ফারাকের কথা বলছেন, এই জাতীয় নেতা হয়ে উঠতে আসলে তারেক রহমানের কতটা চ্যালেঞ্জ ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে, তারেক রহমান আসলে কতটা প্রস্তুত, সেই বিষয়টি নিয়েও জানতে চাই। প্রথম কথা যেমন বলি, জাতীয় নেতার ক্ষেত্রে যদি বিএনপির প্রেক্ষাপটেও বলি, শহীদ জিয়া রহমান তিনি রাজনীতিতে আসার আগেই ৭১-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা এবং রণাঙ্গনের যুদ্ধ, এটার পরে, স্বাধীনতার পরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া এবং মানে খাল কাটা বিপ্লবের কথা বলবো না, এমন কোনো জায়গা নাই, কি কৃষক, কি শ্রমিক, কি শিক্ষা, যে জায়গাগুলো একটা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা ছিল, সেটাকে তুলনামূলকভাবে তিনি একটি তার জীবদ্দশাতে একটা আশাব্যঞ্জক জায়গায় তিনি নিয়ে এসেছিলেন। ঠিক তেমনি দীর্ঘ 9 বছরের যে লড়াই সংগ্রাম এরশাদ বিরোধী, সেই দীর্ঘ 9 বছরের একেবারে আপসীন নেতৃত্ব, দেশনেত্রী সব কিছু অর্জন কিন্তু রাস্তার আন্দোলনে থেকে বেগম জিয়া এই জায়গায় আসছিলেন। এবং যারা তাকে সেইভাবে মানে বেগম খালেদাকে গুরুত্ব দেয় নাই, তারাও বিস্মিত হয়েছে। 91 যে নির্বাচন, সবাই সেই সময় আওয়ামী লীগের দিকে একটু বেশি ঝুঁকেছিলেন, কিন্তু সেই ভাবনা ঝুঁকে থাকা তছনছ করে তিনি বিপুল ভোটাধিক্যে শুধু জয়লাভ করেননি, সরকারও গঠন করেছেন। নারী শিক্ষার ক্ষেত্রে তিনি যে মানে নেতৃত্ব দিয়েছেন সরকারের অবস্থান থেকে এবং সরকারের বাইরে থেকেও, এটা মানে অনেক বিশেষজ্ঞ পর্যায়ের মানুষও, গবেষকরাও স্বীকার করেছেন। মানে নারী শিক্ষা এবং নারীদের যে অবস্থান, ওনার আসার আগে যে অবস্থায় ছিল, তার থেকে যেটি শুধু আশাব্যঞ্জক বলবো না, একটা বৈপ্লবিক পরিবর্তন ওই সময় সংগঠিত হয়েছে। এর মধ্য দিয়ে তিনি জাতীয় নেতৃত্বের আসনে নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তো এই বিএনপি চেয়ারপারসন প্রতিষ্ঠাতা হিসাবে সেই জিয়া রহমান, তারপরে বেগম জিয়া। ঠিক তারেক রহমান অর্থাৎ এই জায়গাটায় শূন্যতা না, অতীতটা তার সামনে রয়েছে যে বিপুল সম্ভব মানে সাফল্য বিএনপি এবং বিএনপির রাজনীতির এবং দুইজন নেতা সেই জিয়া রহমান এবং বেগম জিয়ার, সেটিকে কিন্তু সামনে রেখে তিনি এখনও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেননি, সরকারের দায়িত্ব নেননি। তিনি আন্দোলনের একজন সুচারু ব্যক্তি হিসাবে, সফল ব্যক্তি হিসাবে নেতৃত্বের এটা তিনি প্রমাণ করেছেন। এবং তিনি আসার আগে এবং পরে যে বিপুল সমর্থন পেয়েছেন, সেই বিপুল সমর্থন নিয়ে তিনি যে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির ক্ষেত্রে এখন যেটি খুবই মানে বিপজ্জনক অবস্থায় বলবো, কেউ কেউ ভাবছেন, ঠিক তেমনি আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করছেন। যেমন ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে, অর্থাৎ ভারত গত 3টি নির্বাচনে বলা যায় গণতন্ত্রের বিপক্ষে যে শক্তিটা কাজ করেছে, তার প্রতি তাদের সহানুভূতি
বা সমর্থন বেশি ছিল। সেই ক্ষেত্রে আমার নিকট প্রতিবেশী হিসাবে ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের কেমন হবে, চীনের সঙ্গে আমাদের কেমন হবে, আমেরিকার সঙ্গে কেমন হবে, এটি কিন্তু সামনের দিনগুলোতে একটি চ্যালেঞ্জ হিসাবে দেখা দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে তিনি কিন্তু একটা বয়ান দিয়েছেন। আমাদের এই জনস্বাস্থ্যর ক্ষেত্রে মানে যে ভোগান্তিগুলো ছিল সেগুলো তিনি কিন্তু সুন্দরভাবে ইতিমধ্যে আশাবাদ ব্যক্ত করেছেন। এই চ্যালেঞ্জগুলো তিনি যেভাবে সামনে এনেছেন নিজের থেকে, তিনি সাফল্যের সঙ্গে যদি তার এটা মোটামুটি তো এখন সবাই ধরে নিয়েছেন তিনি মানে ওই ধরনের প্রতিদ্বন্দ্বিতা তার বিপক্ষে এখন সেভাবে কেউ গড়ে তুলতে পারেনি নেতৃত্বের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে। তো সামনের দিনগুলোতেই আশা করছে বিএনপি যদি ক্ষমতায় যায় তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। তো সরকার প্রধান হিসাবে তখন এই বিষয়গুলোই হবে তার জন্যে, যেটা আমরা এখন আলোচনা করলাম, সবথেকে বড় সংকট অথবা সম্ভাবনার। যদি সংকটটা তিনি সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পারেন তাহলে সাফল্যটা তাকে জাতীয় যে ব্যক্তিত্ব বা জাতীয় রাজনীতিতে প্রধান ব্যক্তি হিসাবে বা জাতীয় নেতা হিসাবে প্রতিষ্ঠা দেবে। আমি কিন্তু এই ব্যাপারে তার দলের নেতা হিসাবে, আমি ছাত্র রাজনীতি থেকে অনেকগুলো চরিত্র 45 বছর 50 বছরে দেখে আসছি, তার ভিতরে সবগুলো সম্ভাবনা আমি লক্ষ্য করেছি। অর্থাৎ তিনি যেভাবে এগোচ্ছেন সবাইকে নিয়ে, এবং প্রতিদ্বন্দ্বী দলগুলো দেখেন আমাদের দেশে প্রতিহিংসাটা মানে মজ্জাগত হয়ে গেছে। মানে যে যখন ক্ষমতা আসে তার প্রতিদ্বন্দ্বী, এমনকি দলের মধ্যেও দেখবেন কেউ কারো সহ্য করতে পারে না। উনি কিন্তু এটাও বার্তা দিয়েছেন, একজনই হয়তো মনোনয়ন পাবেন, বাকিদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ তিনি গোড়ায় হাত দিয়েছেন। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে সামনের দিনগুলোতে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে তিনি সাফল্যের সঙ্গে সেটা মোকাবেলা করতে পারবেন। জি, আবু সাইদ খান আপনার কাছে একটু আসতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দেশের সমাজের একাংশ দক্ষিণপন্থীতে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ দেশে এখন বিদ্যমান আছে দক্ষিণপন্থীর রাজনীতি। সেই ক্ষেত্রে এই দক্ষিণপন্থীর রাজনীতি মোকাবেলা করতে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে বিএনপির জন্য কিংবা এই সরকারের জন্য বা এই নির্বাচনের ক্ষেত্রে? দক্ষিণপন্থী বিএনপিকে কি বেকায়দায় ফেলবে কিনা, কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, দক্ষিণপন্থীটাকে আরো একটু স্পষ্ট করে বলা যায় যে দক্ষিণপন্থী তারা উগ্র দক্ষিণপন্থী, অতি দক্ষিণপন্থী, অর্থাৎ ধর্মীয় উগ্রবাদকে ধারণ করছে একটা অংশ। তো অপরদিকে যেটা আমরা লক্ষ্য করছি, বিএনপি এখন পর্যন্ত সে মডারেট ডেমোক্রেসির কথা বলছে। তো অর্থাৎ একটা মধ্যপন্থা, একটা গণতান্ত্রিক বা উদারনৈতিক গণতন্ত্রের কথা বিএনপি বলছেন। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এখানে ধর্মীয় উগ্রবাদী অংশ তারা সহজেই জনগণকে তারা বিভ্রান্ত করতে পারে, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। তো এইটা আমরা লক্ষ্য করছি, এবং এই ধর্মীয় উগ্রতার মধ্য দিয়ে আমরা তাতে দেখি জনগণের মধ্যে বিভক্তি তৈরি হয়। আমরা প্রতিবেশী ভারতে দেখছি। তো আমাদের এই জায়গাটা তারা প্রতিবেশী ভারতে মোদী সরকারের বিরাট সাফল্য রয়েছে, সেটা হচ্ছে মানুষকে বিভক্ত করে, সেখানে জাতিকে ঐক্যবদ্ধ করে না। তো তার সাফল্য আছে যে ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখছে, কিন্তু মানুষের ভিতরে সংহতিটা করতে পারেনি। তো বাংলাদেশের ক্ষেত্রেও এই উগ্রবাদীরা, তো যদি এই উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদ, মানুষের ভিতর বিভক্তি তৈরি হয়, এবং আমাদের ছোট দেশ, এবং এখানে জনগণ হচ্ছে আমাদের শক্তি, এই জনগণের ভিতর যদি বিভক্তি থাকে, এখানে হিন্দু মুসলমান বিভক্তি কিংবা আদিবাসী বাঙালি বিভিন্ন রকম বিভক্তি রেখা থাকলে সেখানে এগোনো যাবে না। তাই এই জন্য সেটা হচ্ছে আমার মনে হয় উদারনৈতিক গণতান্ত্রিক রাজনীতি, যেটা তারেক রহমান এবং বিএনপি বলছে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। তাদেরকে এই উগ্রবাদের কবল থেকে দেশে মানুষের মধ্যে এই সংহতির জায়গাটা তৈরি করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অর্থনৈতিক চ্যালেঞ্জও রয়ে গেছে। তো এমনকি নির্বাচনও কিন্তু একটা চ্যালেঞ্জ, কেননা নির্বাচনটাকে আমরা তো গত 3টা নির্বাচন দেখেছি, সেটা নির্বাচন না, নির্বাচনের নামে সেখানে প্রহসন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে। তো এবার একটা ভালো নির্বাচন দরকার, কিন্তু এই যে ভালো নির্বাচন অর্থাৎ অর্থবহ নির্বাচন দরকার,
সেই নির্বাচনটা কেবলমাত্র সরকার যে একটা ভালো নির্বাচন উপহার দেবে তা না, রাজনৈতিক দলগুলোকেও সে ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তো সেই জায়গা থেকে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে দেশটা অনেক বড় চ্যালেঞ্জ এবং অনেক প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের ভিতর অনেক প্রত্যাশা, আকাশ ছোঁয়া প্রত্যাশা, এটা পূরণ করাটা বড় ব্যাপার। আমরা দেখি যে প্রত্যেকটা ঘটনার মধ্যে, যেমন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের আকাশ ছোঁয়া প্রত্যাশা ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি, মানুষ হতাশ হয়েছে। আবার 90-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমাদের একটা প্রত্যাশাই ছিল, আর না হোক গণতন্ত্রের যাত্রা শুরু হলো, গণতান্ত্রিক পথেই জাতি এগোবে, কিন্তু সেটাও হয়নি। এবারও আমাদের তো অনেক প্রত্যাশা, যেমন একটা প্রত্যাশা আমি বলি, যেমন বৈষম্য, যে বৈষম্যর অবসান হবে, কোনো অবসান হয়নি। আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, হয়নি। আমলাতন্ত্রের কোনো পরিবর্তন, সেগুলো আমরা দেখছি না। তাই এগুলো আজকের অন্তর্বর্তী সরকার, যে ঠিক আছে সে সময়ের জন্য চলে যেতে পারে, কিন্তু যারা রাজনৈতিক সরকার, যাকে 5 বছর কমপক্ষে একটা টার্মে 5 বছর থাকতে হবে, তাকে এই দায়িত্বটা গ্রহণ করতে হবে। জি, আরও বেশ কিছু চ্যালেঞ্জ কিংবা সংকট ঘিরে আপনার কাছে আসবো আবু সাইদ খান। একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। আবু সাইদ খান, বিএনপির নানা সংকট কিংবা চ্যালেঞ্জ নিয়ে বলছিলাম। অনেকে বলছেন বিভিন্ন জায়গায় উঠে এসেছে বিএনপির 90% লোক বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। এই যে বিদ্রোহী প্রার্থীর কথা বারবার উঠে আসছে, এটা আসলে বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা এদেরকে মোকাবেলা করা কিংবা ট্যাকেল করা? কি বলবেন এই বিষয়ে? সেই সাথে জানতে চাই, জামায়াতের জোটে বিভক্তি, সেই সাথে বিএনপির জোটে অবিশ্বাস, সেই বিষয়টি নিয়েও উঠে এসেছে। ছাত্র রাজনীতি শিবিরের ধারাবাহিক জয়ের বিপরীতে এই জোট রাজনীতির যে বিভক্তি, সেটিকে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথম হচ্ছে যে জিনিসটা আলোচনা হচ্ছে, আমি এক লাইনে শেষ করি, যে ছাত্র রাজনীতি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ডাকসু চাকসুতে জয়ের মধ্য দিয়ে সাধারণ নির্বাচন ততটা প্রভাবিত হয় না। এর আগে আমি বলি, স্বাধীনতার পর থেকে তো জাসদ বাসদ সমর্থিত ছাত্ররা তো ডাকসুতে নির্বাচিত হয়েছে, কিন্তু সারা দেশের রাজনীতিতেও সেটা কোনো প্রভাব পড়ে নাই। অতএব এইটা তেমন বিবেচ্য বিষয় না। হ্যাঁ, তার মধ্যে দিয়ে একটা জোশ তৈরি হয়, সেই দল যে তারা ছাত্র অঙ্গনে জিতেছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম, যে যদি দলটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হয়, তখন কিন্তু এক ধরনের দলের ভিতর থেকে এক ধরনের বিদ্রোহীর সংখ্যাটা বেড়ে যায়। তো এখানে বিদ্রোহীর সংখ্যা বেড়ে গেছে, আমার মনে হয় 1/3 কিংবা তার চেয়ে কিছু কম হতে পারে সিটে এখানে বিদ্রোহী রয়ে গেছে। এইটাকে দমন করা দরকার। আর বিদ্রোহীদের জন্য একটা আছে, তারা যেটা মনে করে যে অতীতেও যারা বিদ্রোহী হয়েছে, যেমন আওয়ামী লীগে বিদ্রোহী হয়েছে, বিএনপিতেও বিদ্রোহী হয়েছে, তারা বিজয়ী হওয়ার পরে দল তাদেরকে বরণ করে নিয়েছে, ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে। তো এই যে একটা খারাপ ইনস্ট্যান্স রয়ে গেছে, তো অনেকেই মনে করছে যদি আমরা জিততে পারি তো দল আবার আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। এইটা কিন্তু একটা বিষয়। অতএব সেখানে একটা কঠোর অবস্থান ছাড়া এটা সম্ভব না। আর একটা হচ্ছে যে এই যে বিদ্রোহীরা কেন হচ্ছে, তো দলের মধ্যে সব দলে গণতন্ত্র চর্চা তো হয় না, এবং দলের মধ্যে উপর থেকে প্রার্থী পছন্দ করা হয় এবং মনোনয়ন দেওয়া হয়, নিচের মতামতটা অনেক সময় উপেক্ষিত হয়, যে কারণে বিদ্রোহটা তৈরি হয়। এই জন্য আমরা সব দলই, আমি কোনো স্পেসিফিক কথা বলছি না, বাংলাদেশের সব দলই আর তারা দেশে রাষ্ট্রে গণতন্ত্রের কথা বলে, কিন্তু দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করে না। আমার মনে হয় গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই আগামী দিনে বিদ্রোহী প্রার্থী বন্ধ হতে পারে। কিংবা যেমন বিদেশে যেটা, আমেরিকাতে যেটা হয় যে প্রাইমারি হয়, মানে প্রাইমারির মধ্যে দিয়ে সিলেকশন হয়, এমনকি নেতৃত্ব চায় না এমন কেউ প্রাইমারির মধ্য দিয়ে উঠে আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই জাতীয় একটা কোনো ব্যবস্থা ছাড়া, অর্থাৎ নিচের তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্বাচিত হওয়া উচিত, তবেই একমাত্র বিদ্রোহ হতে পারে। তারপরেও দলের একটা কঠোর অবস্থানও দরকার। অনেক ক্ষেত্রে মনে করা হয়, যেমন ধরুন যে প্রার্থী আছে বিশেষ করে শরিকদের ব্যাপারে, তো অনেকে মনে করে যে শরিক দল যেটা বিএনপি সমর্থিত প্রার্থী, তাকে হারানোর জন্য কর্মীরা অনেক সময় তো বিদ্রোহীর সঙ্গে যুক্ত হয়। এখানেও শরিকদের প্রার্থী যে বিএনপির প্রার্থী, এটা কিন্তু নেতৃত্বকে এ ব্যাপারে স্পষ্ট করতে হবে, এই ক্ষেত্রে বেশি বিদ্রোহী হয়। তো আমার কাছে মনে হয় এখানে কঠোর অবস্থানটা গ্রহণ করা দরকার। তো
জি। ঠিক আছে। জি, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। নিশ্চয়ই সেই বিষয়টি পরিষ্কার। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই, একই প্রসঙ্গে আসতে চাই। বিএনপির জোটে যে অবিশ্বাস নিয়ে কথা বলছিলাম, সেটি নানা জায়গায় উঠে এসেছে। সেই অবিশ্বাসের ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি জোটের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা অনেক সময় আসলে ভোটারদের মধ্যে আস্থা নষ্ট করেছে। এই বর্তমান প্রেক্ষাপটে সেই ঝুঁকি কি কোনোভাবে দেখছেন কিনা? প্রথম কথা বলে আমাদের কোনো জোট নাই। জি, মানে যেরকম 11 দলীয় জোট আছে, জামাত ইসলাম, এনসিপি সহ, ওই ধরনের আনুষ্ঠানিক জোট নাই। যারা গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সঙ্গে সমপর্যায়ে আন্দোলন করেছে, তার ভিতরে কিছু প্রার্থীকে আমরা সমঝোতার ভিত্তিতে সমর্থন দিচ্ছি। জি, এবার রাজনীতিতে কিন্তু একটা নতুন দিক হচ্ছে, অতীতে পরিচিত যে মার্কা দলের, সেটি যেমন ধানের শীষ, বিএনপির সঙ্গে যারা ছিল, তো ধানের শীষ মানে সেখানে প্রার্থীর থেকেও ধানের শীষ মার্কাটা মুখ্য ছিল। এবার কিন্তু নির্বাচন ব্যবস্থায় জোট হোক অথবা না হোক, সমঝোতা হলেও তার নিজের মার্কা নিয়ে ইলেকশন করতে হবে। অর্থাৎ সে জামাতের সঙ্গে যাক, বিএনপির সঙ্গে যাক, যেখানে যাক, তার নিজের ইয়েটা মানে নিতে হবে। সেই জায়গায় যদি দল, অর্থাৎ সেই জোটে বা বড় দলটি যেটি, সেটি যদি সরাসরি তার পক্ষ কাজ না করে, কারো মার্কা নাই তো, তাহলে ছোট দলগুলোর জন্য অনেকে মনে করছে যে অসুবিধা হতে পারে। তবে এই ক্ষেত্রে বিএনপির একেবারে পরিষ্কার মানে সিদ্ধান্ত আছে, এবং ইতিমধ্যে অনেকজনকে বহিষ্কারও করা হয়েছে। যারা বিদ্রোহী প্রার্থী বা দলের প্রার্থীর বাইরে কাজ করছে, তাদের সতর্ক করা হয়েছে। আর যারা প্রার্থী আছে, ইতিমধ্যেই অনেকে প্রত্যাহার করছে, এবং আগামী যে প্রত্যাহারের যে সময় প্রার্থীর, সেটা অনেক কমে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা রয়েছে। কারণ এই জায়গাটা এমন কিছু কাজ করছে। তো এখন বিদ্রোহ, এটা আমাদের রাজনীতির সংস্কৃতিতে বা নির্বাচনী ব্যবস্থায় একটা ঘটনা হিসেবে দেখা দিয়েছে। এটা একবারই হচ্ছে এমন না, অতীতে আরও বেশি আমরা লক্ষ্য করেছি। তবে এটার বাইরে যদি না যেতে পারি, অর্থাৎ আমি দলও করব, দলের সিদ্ধান্তও মানব না, এটা তাহলে পরে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং আগামী দিনের জন্য ভালো কোনো নজির সৃষ্টি হবে না। এটা আমার কাছে মনে হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই নির্বাচনে অনেকে ধারণা দেওয়ার চেষ্টা করছে যে সাম্প্রদায়িকতার, অর্থাৎ 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেখানে তাদের উত্থান ঘটেছে। আমার কাছে এটা গল্প কথা মনে হয় যে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে বা অন্যান্য রাজনৈতিক দলরা আন্দোলন সংগ্রাম করেছে, জামাত ইসলামের একমাত্র উত্থান ঘটবে। হ্যাঁ, কিছু কিছু সিটে তারা ভালো করতে পারে, কিন্তু তাদের যে প্রচার প্রপাগান্ডা, এটা খুব পরিকল্পিত, যে তারা ক্যাডার ভিত্তিক সংগঠন স্বাভাবিক কারণে, তো তাদের প্রচারণাটা অন্য রাজনৈতিক দলগুলো থেকেও বেশি গুছানো ভাব থাকে। কিন্তু ভোটার কি বাড়ছে, এটা আমার কাছে কিন্তু সন্দেহজনক বলে মনে হয়। সেই জন্য আগামী দিনগুলোতে যেটা আমরা প্রত্যাশা করছি, অর্থাৎ বিএনপি ভালো করতে পারে, ওইটি আমার মনে হয় যথাযথ জায়গায় থাকবে। জি, নিশ্চয়ই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে প্রযত্নে বাংলাদেশে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।